আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন কথা। বাংলাদেশের সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে আরো এক দফা রদবদল হয়েছে। বিএনপি ক্ষমতায় আসার 5 দিনের মধ্যে প্রথম দফায় এবং 10 দিনের মধ্যে দ্বিতীয় দফায় বাংলাদেশের সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল হলো। প্রথম দফায় 22শে ফেব্রুয়ারি 6 কর্মকর্তাকে বদলির পর দ্বিতীয় দফায় 26শে ফেব্রুয়ারি আরো 6 সেনা কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার সেনা সদর থেকে এই আদেশ জারি করা হয়। দর্শক, সাধারণত সেনাবাহিনী সহ যে কোনো বাহিনীতে পদোন্নতি এবং রদবদল একটা স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু জাতীয় সংসদ নির্বাচনের পরপরই এতগুলো শীর্ষ পদে 2 দফায় এমন বড় ধরনের রদবদল সংশ্লিষ্ট মহলগুলোতে নানা আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে মোহাম্মদ ইউনূসের আমলে সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের একটি পক্ষের সাথে সরকারের দূরত্ব ছিল ওপেন সিক্রেটের বিষয়। সেই সময় অধ্যাপক ইউনূস ও তার দপ্তরের সাথে যারা ঘনিষ্ঠ ছিলেন তাদের বেশিরভাগকে এখন কম গুরুত্বপূর্ণ পোস্টে বদলি করা হয়েছে। কাগজে কলমে চাকরিতে বহাল থাকলেও তাদের কাউকে কাউকে এমন জায়গায় পোস্টিং দেওয়া হচ্ছে যেগুলো অলিখিত কিন্তু প্রচলিত অর্থে শাস্তিমূলক পোস্ট বলে বিবেচিত হয়। আবার সেনাবাহিনীর এমন বদলির সাথে বৈশ্বিক ও আঞ্চলিক শক্তিগুলোর প্রভাবের সাথে কোনো সম্পর্ক আছে কি না সে প্রশ্ন তুলেছেন কেউ কেউ। সেনা সংশ্লিষ্টরা মনে করেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই যেভাবে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বাহিনীর শীর্ষ পদ ঢেলে সাজাচ্ছে তাতে একটি বিষয় পরিষ্কার: বাংলাদেশের প্রধানমন্ত্রী দায়িত্ব নিয়ে সেনাবাহিনীর হ্রাস শক্ত হাতে ধরার ইঙ্গিত দিচ্ছেন তারেক রহমান, আর তিনি সেটি করছেন ইউনূস প্রশাসনের ঘনিষ্ঠদের বাদ দিয়ে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বাংলাদেশ সেনাবাহিনীর প্রশাসনিক ও নীতি নির্ধারণী পর্যায়ে সেনাপ্রধান বা চিফ অফ আর্মি স্টাফ বা CAS হলেন সেনাবাহিনীর সর্বোচ্চ অধিনায়ক। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ পদটি হলো কোয়ার্টার মাস্টার জেনারেল, সংক্ষেপে যাকে বলা হয় QMC। সর্বশেষ রদবদল অনুযায়ী ন্যাশনাল ডিফেন্স কলেজ বা NDCর কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল শাহিনুল হককে কোয়ার্টার মাস্টার জেনারেল পদে বদলি করা হয়েছে। অধ্যাপক ইউনূসের আমলে এই পদে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল ফাইজুর রহমান। 2024 সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর লেফটেন্যান্ট জেনারেল ফাইজুর রহমান কিছুদিন ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স বা DGFI তে ছিলেন। তারপর QMG হিসেবে দায়িত্ব নেন। নতুন সরকারের আমলে লেফটেন্যান্ট জেনারেল ফাইজুর রহমানকে কোয়ার্টার মাস্টার জেনারেল পদ থেকে বদলি করে NDCর কমান্ড্যান্ট করা হয়েছে। নতুন QMG শাহিনুল হক একসময় সেনা সদরের চিফ অফ জেনারেল স্টাফ বা CGS এবং সেনা সদর দপ্তরের মাস্টার জেনারেল অব দ্য অর্ডিন্যান্স বা MGO হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ সেনাবাহিনীর তৃতীয় গুরুত্বপূর্ণ এবং ক্ষমতাধর পদটির নাম চিফ অফ জেনারেল স্টাফ বা CGS। সেনাবাহিনীর অপারেশন, গোয়েন্দা, তথ্য ও প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ের প্রধান তিনি। 22শে ফেব্রুয়ারি সেনা সদর দপ্তর থেকে জারি করা আদেশ অনুযায়ী আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড বা ARDROC-এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমানকে সেনাবাহিনীর সদর দপ্তরের চিফ অফ জেনারেল স্টাফ বা CGS করা হয়েছে। সেনাবাহিনীতে CGS এর পরের গুরুত্বপূর্ণ পদটি হলো প্রিন্সিপাল স্টাফ অফিসার বা PSO। সাধারণত সশস্ত্র বাহিনী বিভাগ বা AFT প্রধান হিসেবে তিনি কাজ করেন এবং প্রধানমন্ত্রীর সরাসরি তত্ত্বাবধানে থাকেন। অধ্যাপক ইউনূসের আমলে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার বা PSO ছিলেন লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান। রাখাইন করিডোর এবং নির্বাচন ইস্যুতে অধ্যাপক ইউনূসের সাথে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের দূরত্বের বিষয়টি নিয়ে গণমাধ্যমে অনেক খবর প্রকাশিত হয়েছিল। জনশ্রুতি আছে লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান অধ্যাপক ইউনূসের খুবই ঘনিষ্ঠ ছিলেন। 22শে ফেব্রুয়ারি লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসানকে রাষ্ট্রদূত হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। দর্শক, সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের রাষ্ট্রদূত হিসেবে কোনো রাষ্ট্রের দায়িত্ব পালনে না পাঠিয়ে কেবল পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি ন্যস্ত করা অনেকটা দপ্তরবিহীন কর্মকর্তা হিসেবে বিবেচিত হয়। লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান পাকিস্তানপন্থী অফিসার বলে জনশ্রুতি আছে, যদিও তিনি ভারত সেনাবাহিনীর সাথে প্রশিক্ষণে মোস্ট প্রমিজিং ফরেন স্টুডেন্ট ট্রফি জিতেছিলেন 2015 সালে। নতুন সরকার সেনাবাহিনীর 24 পদাতিক ডিভিশনের GOC মেজর জেনারেল মীর মুশফিকুর রহমানকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দিয়েছে। পদোন্নতির পর তাকে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার বা PSO হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সেনাবাহিনীতে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ 6টি পদের মধ্যে শেষটি হলো অ্যাডজুটেন্ট জেনারেল বা AG। তিনি সেনাবাহিনীর জনবল ব্যবস্থাপনা, শৃঙ্খলা এবং আইনি বিষয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
26শে ফেব্রুয়ারি নতুন অ্যাডজুটেন্ট জেনারেল হিসেবে 19 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল হোসাইন আল মোর্শেদকে প্রদান করা হয়েছে। মেজর জেনারেল হোসাইন আল মোর্শেদ এক সময় এনএসআই এর মহাপরিচালক ছিলেন। অন্যদিকে মেজর জেনারেল হাকিমুজ্জামানকে অ্যাডজুটেন্ট জেনারেল পদ থেকে এমআইএসটির কমান্ড্যান্ট করা হয়েছে। দর্শক, দেখা যাচ্ছে নতুন সরকার 10 দিনের মধ্যে সেনাবাহিনীর 6টি সর্বোচ্চ গুরুত্ববহ পদের মধ্যে 4টিতেই পরিবর্তন এনেছেন। আবার এসব পদ থেকে যাদের বদলি করা হয়েছে তাদের নতুন কর্মস্থলগুলো অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ। সেনা সূত্রগুলো বলছে, অন্তর্বর্তী সরকার আমলে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে অধ্যাপক ইউনূসের দূরত্বের বিষয়টি একেবারেই ওপেন সিক্রেটের বিষয় ছিল। এক্ষেত্রে অধ্যাপক ইউনূসের দপ্তরের ঘনিষ্ঠ কর্মকর্তা ছিলেন লেফটেন্যান্ট জেনারেল ফাইজুর রহমান ও লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসান। এবার তাদেরকে সরিয়ে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তারা জেনারেল ওয়াকারুজ্জামানের খুব ঘনিষ্ঠ হিসেবে সেনাবাহিনীতে জনশ্রুতি আছে। সদ্য পদোন্নতি প্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান 2024 সালের 5ই আগস্ট সরকারের পতনের পর জেনারেল ওয়াকারুজ্জামানের নিরাপত্তার জন্য বেশ ভূমিকা রেখেছিলেন। দর্শক, গত 10 দিনে সেনাবাহিনীর আরো গুরুত্বপূর্ণ পদে রদবদল হয়েছে। দেশের সবচেয়ে ক্ষমতাধর গোয়েন্দা সংস্থা প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর বা ডিজিএফআই এর মহাপরিচালকের পদে পরিবর্তন আনা হয়েছে। M&Q পরিদপ্তরের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কায়সার রশিদকে মেজর জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে ডিজিএফআই এর নতুন মহাপরিচালক করা হয়েছে। আগের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে রাষ্ট্রদূত হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। মেজর জেনারেল জাহাঙ্গীর আলমের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করায় সামরিক বাহিনীর অভ্যন্তরে অনেক কর্মকর্তাই বেশ অবাক হয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সামরিক বাহিনীর ভঙ্গুর সম্পর্ক স্থিতিশীল রাখতে মেজর জেনারেল জাহাঙ্গীর আলম বেশ চেষ্টা করেছিলেন। বাংলাদেশ সেনাবাহিনীতে মোট 10টি পদাতিক ডিভিশন আছে। এর মধ্যে কৌশলগত দিক থেকে 4টি পদাতিক ডিভিশনকে বেশ গুরুত্বপূর্ণ বলে ভাবা হয়। এগুলো হলো 9 পদাতিক ডিভিশন সাভার, 24 পদাতিক ডিভিশন চট্টগ্রাম, 33 পদাতিক ডিভিশন কুমিল্লা এবং 55 পদাতিক ডিভিশন যশোর। প্রতিটি ডিভিশনের নেতৃত্বে থাকেন একজন মেজর জেনারেল, যাকে জিওসি বা জেনারেল অফিসার কমান্ডিং বলা হয়। এই 4টি গুরুত্বপূর্ণ ডিভিশনের মধ্যে 2টিতে রদবদল ঘটেছে সম্প্রতি। 55 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল জে.এম. ইমদাদুল ইসলামকে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সেন্টারের কমান্ড্যান্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে ইবিআরসির কমান্ড্যান্ট মেজর জেনারেল ফেরদৌস হাসান সালিমকে 24 পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে। ভারতে বাংলাদেশ দূতাবাসের ডিফেন্স অ্যাডভাইজার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাফিজুর রহমানকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে 55 পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া রংপুরে 66 পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসানকে লজিস্টিক্স এরিয়ার জিওসি করা হয়েছে। এর বাইরে মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা MISTর কমান্ড্যান্ট মেজর জেনারেল নাসিম পারভেজকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের জন্য তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। সেনাবাহিনী থেকে স্বাভাবিক অবসরে গেছেন লগ এরিয়া কমান্ড্যান্ট মেজর জেনারেল মোস্তাগৌসুর রহমান। সেনাবাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ ও ডিভিশনগুলোতে এমন ঝটিকা রদবদল সেনা অভ্যন্তরে বেশ আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে অধ্যাপক ইউনূস ঘনিষ্ঠ এবং আঞ্চলিক শক্তিধর একটি দেশের পক্ষের অফিসারদের অনেকটা ওএসডি করা কি বার্তা দিচ্ছে সেটি এখন বড় আলোচনার বিষয়। সেনাবাহিনীর একটি সূত্র বলছে, শিগগিরই সেনাবাহিনীতে আরো কিছু রদবদল হতে পারে। রূপান্তরের সত্যের আজকের এই পর্বে সবাইকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। প্রায় 18 মাস পরে আমাদের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু একটি বিস্ফোরক সাক্ষাৎকার দিয়েছেন। কালের কণ্ঠের সাথে প্রদত্ত এই সাক্ষাৎকারে তিনি অনেক কিছু বলেছেন যেটা আসলে দেশবাসীর জানা ছিল না। তিনি অনেক কথা বলেছেন, এটা যেমন সত্যি, আবার বেশ কিছু কথা তিনি বলেননি, যেটা আমরা আশা করি কোনো একদিন হয়তো তিনি বলবেন বা সেই সত্য প্রকাশ পাবে। ডক্টর ইউনূস অবৈধভাবে ক্ষমতা নেওয়ার পর থেকেই তার একটা চোখ ছিল কিন্তু এই বঙ্গভবনের দিকে। তিনি যেভাবে চলে গেলেন নির্বাচন দিয়ে, এটি তার মূল পরিকল্পনায় ছিল না। তিনি যেতে চাননি, তিনি আমৃত্যু ক্ষমতায় থাকতে চেয়েছিলেন এবং এ কারণে ইউনূস সেন্টার সহ শিবিরের বট বাহিনী তারা একটা ন্যারেটিভ ছড়িয়ে দিয়েছিল যে স্যার আপনি থাকেন 5 বছর, 10 বছর কিংবা 50 বছর, আপনি যাবেন না স্যার, এরকম একটা ন্যারেটিভ কিন্তু সুপরিকল্পিতভাবে ছড়ানো হয়েছিল। এবং তাদের যে মূল প্ল্যান ছিল
যদি জামাতে ইসলাম ক্ষমতায় আসতো তাহলে কিন্তু ডক্টর ইউনূস নিশ্চিত প্রেসিডেন্ট। এমনকি লন্ডনে তারেক রহমানের সাথে যে মিটিংটা হয়েছিল গত বছরের 13ই জুন, সেখানেও কিন্তু একটা আকারে ইঙ্গিতে বলা ছিল যে শারীরিকভাবে মানসিকভাবে সক্ষম থাকলে ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করার ব্যাপারটা বিএনপি বিবেচনা করবে। এখন তো বোঝা যাচ্ছে সেটা ছিল আসলে কথার কথা বা ইউনূসকে দেওয়া একটা টোপ। ইউনূসের এই রাষ্ট্রপতি হবার জন্য প্রথম দরকার ছিল হলো যে এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পুকে তার পদ থেকে সরানো। এবং সাক্ষাৎকারে চুপ্পু অনেক কিছুই বলেছেন। তাকে সরানোর জন্য এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ইনকিলাব মঞ্চ, এরকম নানান রকমের মঞ্চ এনে তার বঙ্গভবন ঘেরাও পর্যন্ত করা হয়েছে। এবং বঙ্গভবন লুটপাট করার জন্য তার পেছনে ঠেলা গাড়ি, ভ্যান ট্যান নিয়েও রেডি ছিল। অন্তত 5 বার চেষ্টা করা হয়েছে শাহাবুদ্দিন আহমেদ চুপ্পুকে রাষ্ট্রপতি পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য, এবং 5 বারই খুব সিরিয়াসলি। তিনি বলেছেন একজন উপদেষ্টা তাকে সরানোর ব্যাপারে খুব সক্রিয় ভূমিকা রেখেছে। সেই উপদেষ্টাটি আসিফ নজরুল। আসিফ নজরুল, আদিলুর রহমান শুভ্র এবং রেজওয়ানা চৌধুরী, এই 3 জন উপদেষ্টা এবং ডক্টর ইউনূস, এই 4 জন ছিল মূলত বিভিন্ন পর্যায়ে শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতির পদ থেকে সরানোর জন্য। এবং এই আসিফ নজরুল তখন রাতের পর রাত প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের বাসভবনে গিয়ে পড়ে থাকতেন, বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করতেন। প্রধান বিচারপতির বাসভবনে এর আগে প্রতিদিন এত লোকের সমাগম কখনোই দেখা যায়নি। সন্ধ্যা হলেই সৈয়দ রিফাত আহমেদের বাড়িতে যেন পার্টি বসতো, মানে তিনি লোকজন নিয়ে বসতেন এবং সেই আসরে আসিফ নজরুল প্রায় যেতেন। এবং আসিফ নজরুল্লাহ চেয়েছিলেন যে চুপ্পুকে সরিয়ে সেখানে সৈয়দ রিফাত আহমেদকে বসাতে, কিন্তু সেই সময়ের প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ এই অসাংবিধানিক উপায়ে চুপ্পুকে সরিয়ে নিজে রাষ্ট্রপতি হতে চাননি। এই কারণে আসিফ নজরুলদের প্রধান বিচারপতি কেন্দ্রিক যে প্ল্যানটা ছিল সেটা ভেস্তে গেছে। এরপরে তারা চেষ্টা করেছে মব সৃষ্টি করে, গণভবন যেমন ভাঙচুর করেছে সেরকম বঙ্গভবন ঘেরাও করে ভাঙচুর করে রাষ্ট্রপতিকে বিতাড়ন করতে। সেটাও তারা পারেনি। আমাদের রাষ্ট্রপতি বলেছেন যে তিনি একটা দৃঢ় অবস্থান নিয়েছিলেন সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখবার জন্য, এবং তাকে সহায়তা করেছিলেন বিএনপি এবং সশস্ত্র বাহিনী। একথা সত্যি যে বিএনপি এই জায়গাটায় সাংবিধানিক ধারাবাহিকতার পক্ষে অবস্থান নিয়েছিল এবং তারা শাহাবুদ্দিন চুপ্পুর পক্ষেই ছিল। সশস্ত্র বাহিনী 3 বাহিনীর প্রধান, বিশেষ করে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার, তারাও সমর্থন দিয়েছিল, যেহেতু সশস্ত্র বাহিনীর একদম হেড হলো রাষ্ট্রপতি। কিন্তু জেনারেল ওয়াকারের সমর্থন দেওয়ার আরেকটা হিডেন কারণ ছিল, কারণ ডক্টর ইউনূসরা যদি শাহাবুদ্দিন চুপ্পুকে সরাতে পারতেন তাহলে তারা নেক্সট এই সেনাপ্রধান ওয়াকারকে সরিয়ে দিতেন। সো নিজেদের গদি ঠিক রাখার জন্য তারা রাষ্ট্রপতিকে সমর্থন দিয়েছে, এবং মোটামুটি পারস্পরিক স্বার্থের ভিত্তিতে রাষ্ট্রপতিও সশস্ত্র বাহিনীর প্রতি, সশস্ত্র বাহিনীও রাষ্ট্রপতির প্রতি একটা সমর্থন বজিয়ে রেখেছেন। এ কারণে ইউনূসের জন্য খুব ডিফিকাল্ট হয়েছে। ইউনূস পলিটিক্যালি চেষ্টা করেছিল যে সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল যদি রাষ্ট্রপতির অপসারণ চায় তাহলে সেই উসিলায় তিনি শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে দেবেন। কিন্তু সেখানেও জামাতে ইসলাম কিন্তু চেয়েছিল রাষ্ট্রপতির অপসারণ, কিন্তু বিএনপি চায়নি। বিএনপির সাথে যারা জোটবদ্ধ ছিল বা বিএনপির পক্ষে তারাও চায়নি। তো আলটিমেটলি মেজরিটি শাহাবুদ্দিন চুপ্পুর এ ধরনের অপসারণের পক্ষে ছিল না। সো ইউনূসের এই অপচেষ্টাটাও ব্যর্থ হয়েছে। যে কথা আমাদের রাষ্ট্রপতি বলেননি সেটা হলো যে কেবল বিএনপি না, আরো বড় কোনো শক্তি তার পক্ষে সমর্থন জানিয়েছিল। সেই শক্তির সাথে রাষ্ট্রপতি চুপ্পু সরাসরি যোগাযোগ করতেন না, তিনি ভায়া যোগাযোগ করতেন। গত 18 মাস
রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পু এক ধরনের বন্দি জীবন যাপন করেছে। দেশের ভেতরে তার মুভমেন্ট রেস্ট্রিক্টেড ছিল, দেশের বাইরে তাকে যেতে দেওয়া হয়নি। বিদেশ থেকে ইনভাইটেশন আসলেও মিথ্যে কথা বলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সেটা ফিরিয়ে দেওয়া হয়েছে। তার একটা প্রেস উইং ছিল, সেই প্রেস উইং এর 3 জনকেই প্রত্যাহার করে নিয়েছে। সো ভার্চুয়ালি তার প্রেসে সেভাবে অ্যাক্সেস ছিল না। সবকিছু পেছন থেকে নাটের গুরু ইউনূস খেলেছে, এবং ইউনূস একের পর এক সংবিধানকে লঙ্ঘন করেছে। তার অনেক কার্যক্রমই রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে পড়ে। এই যে সংবিধান লঙ্ঘন করা, রাষ্ট্রদ্রোহিতা, এই সব কিছুর শাস্তি কি হবে সেটাও কিন্তু আমাদের সংবিধানে খুব স্পষ্টভাবে উল্লেখ করা আছে। অসংখ্য অপরাধ করেছেন ডক্টর ইউনূস গত 18 মাসে, যার অনেকগুলো শাস্তি হলো মৃত্যুদণ্ড। আবার বিভিন্ন দূতাবাসে, বিদেশি দূতাবাসে যে রাষ্ট্রপতির ছবি থাকে সেটাও সরিয়ে নেওয়া হয়েছে। আমাদের পররাষ্ট্র উপদেষ্টা সেই সময় তৌহিদ হোসেন, তিনি একটি দূতাবাসের অফিসে গিয়ে রাষ্ট্রপতির ছবি দেখে ভীষণ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে, এবং তারপরে সব দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি সরিয়ে নেওয়া হয়েছে। এটা খুবই অপমানজনক। আবার রাষ্ট্রপতিও কিন্তু অন্তত 3বার চেষ্টা করেছিল ইউনূসের অবৈধ সরকারকে সরিয়ে দেওয়ার জন্য, এবং তার সাথে সশস্ত্র বাহিনীর একটা যোগাযোগ ছিল, তাদেরও হেল্প করার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে ব্যাটে বলে হয়নি। রাষ্ট্রপতির অফিসের কারো কারো অসহযোগিতার কারণে, এবং ওয়াকার তো সব দিকে খেলেছে। একদিকে রাষ্ট্রপতিকে গিয়ে বলেছে যে আপনি আমাদের বস, আপনার পরাজয়, আপনার অপসারণ মানে আমাদের পরাজয়। আবার রাষ্ট্রপতি কোনো ব্যবস্থা নিতে গেলে বলছে স্যার আসি বলে সময় মতো পিচ টান দিছে। শুধু পিচ টান দেয়নি, সেই উদ্যোগের কথাগুলো সে ইউনূসকে জানিয়ে দিয়েছে। অর্থাৎ বহুমুখী সাপ হিসেবে এখানে জেনারেল ওয়াকার ছিলেন। তো আজকের এই সাক্ষাৎকারের পরে খুব স্পষ্ট হয়ে গেছে যে ডক্টর ইউনূস কতখানি ভয়ঙ্কর ছিল, কত বড় অপরাধী ছিল, কত বড় বাটপার ছিল, সংবিধান লঙ্ঘনকারী, রাষ্ট্রদ্রোহী ছিল। এখন যে মোরাল প্রশ্নটা আসে যে এতগুলো অপরাধ করার ফলে ডক্টর ইউনূসকে কি বিচারের মুখোমুখি করা হবে কি না। ডক্টর ইউনূস এখনো দেশে আছেন, তার মার্চে দেশের বাইরে যাবার কথা, কিন্তু যতদূর আমি খবর পেয়েছি তিনি তার বিদেশ সফরটা এগিয়ে নিতে চাচ্ছেন, অর্থাৎ মার্চ পর্যন্ত হয়তো তিনি অপেক্ষা করবেন না, তার আগেই তিনি বাংলাদেশ ত্যাগ করার চেষ্টা করছেন। কিন্তু সেই প্রশ্ন আবার আসে যে তাকে কি বাংলাদেশ ত্যাগ করতে দেওয়া উচিত কিনা। একটি নতুন সরকার এসেছে বাংলাদেশে, যেভাবেই আসুক, নির্বাচন তো কি স্ট্যান্ডার্ড হয়েছে এটা একদম প্রমাণ সহ আপনাদের বলেছি। তারপরেও এই নতুন সরকারের একটা দায়িত্ব, যেহেতু তারা বেশ কিছু ভালো কথা বলছে, তো আইন যদি সবার জন্য সমান হয়, এবং এই ডক্টর ইউনূসরা যদি বিচারের মুখোমুখি না হয়, এরা যদি সাজা না পায়, তাহলে ভবিষ্যতেও এরকম ইউনূসের প্রেতাত্মারা আবারও রাষ্ট্রের বুকে এভাবে চেপে বসবে। ন্যায় বিচারের স্বার্থে, রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্বের স্বার্থে, রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে ডক্টর ইউনূসকে অবিলম্বে বিচারের মুখোমুখি করা উচিত, তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত। গত 18 মাসে আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরোধিতা করা ছাড়া তিনি আর কোথাও কোনো সাফল্য পাননি। তিনি দেশকে তুলে দিয়েছে বিদেশের হাতে, আবার বিদেশকে যে কন্ট্রাক্টগুলো তার করার কথা ছিল সেগুলো সে ঠিকমতো করতে পারেনি। চিটাং পোর্ট আলটিমেটলি ঠিকমতো দিতে পারেনি। আরাকান আর্মি, রোহিঙ্গা করিডোর সব মিলে একটা লেজে গবরে অবস্থা করেছে। এই অবস্থায় দেশবাসীও চায় ইউনূসকে বিচারের মুখোমুখি করা হোক, তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে ভবিষ্যতে আর কেউ এই ঔদ্ধত্য না দেখাতে পারে, দেশ ধ্বংসের ঔদ্ধত্য। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।